করছি বাংলা বলছে গত 4 দিনের যে সংঘাতের আবহে সেখানে এই মুহূর্তে দাঁড়ি প্রথম ইঙ্গিতটা এলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের পোস্ট থেকে, যেখানে ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেছেন যে রাতভর দীর্ঘ আলোচনার পর ভারত এবং পাকিস্তান দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি অভিনন্দন জানিয়েছেন দুই দেশকে। এরপরই এলো মার্কো রুবিও, যে মার্কো রুবিও দফায় দফায় ফোন করছিলেন দিল্লি এবং ইসলামাবাদে। বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে তার আলোচনা হয়েছে, এর আগে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে তার আলোচনা হয়েছে এবং খুব তাৎপর্যপূর্ণভাবে আমরা দেখছিলাম যে মার্কো রুবিও তিনি কথা বললেন পাক সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে। সৌদির যে উপবিদেশ মন্ত্রী তিনিও পরপর দিল্লি এবং ইসলামাবাদ সফর করেছিলেন। ডি এসকালেশন চাইছিল গোটা আন্তর্জাতিক দুনিয়ায়, একমাত্র আজারবাইজান এবং তুরস্ক ছাড়া বাকি সবকটা বড় শক্তি ভারতের যে অবস্থান সেই অবস্থানকে মান্যতা দিচ্ছিল। গত কয়েকদিন ধরে ভারত যেভাবে টানা পরপর দেখিয়ে এসেছে যে কিভাবে প্ররোচনা ছাড়া পাকিস্তান ভারতকে ডিস্টার্ব করার চেষ্টা করছে, ভারতের সভারেন্টির ওপর হামলা করার চেষ্টা করছে, যেখানে ভারতের যে অ্যাকশন সেটা এখনো পর্যন্ত প্রতিক্রিয়া, সেটা রেসপন্সিভ, সেটা নন এসকালেটরি। এই জায়গায় দাঁড়িয়ে অবশেষে ভারত পাকিস্তানকে বাগে আনতে সমর্থ হলো। সামরিক যে পদক্ষেপ, কঠোর সামরিক পদক্ষেপ একদিকে, অন্যদিকে কূটনৈতিকভাবে আন্তর্জাতিক দুনিয়ায় পাকিস্তানকে এক্সপোজ করে দেওয়া এবং জারি ফলশ্রুতি এই সংঘর্ষ বিরতি। কিছুক্ষণ আগে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তিনি সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে জানিয়ে দিলেন যে পাকিস্তানের ডিজিএমও ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস তিনি 3:35 ফোন করেন ভারতের ডিজিএমওকে এবং দুজনের মধ্যে যে বাক্যালাপ হয় তাতে স্থির হয়েছে আজ বিকেল 5টা থেকেই সংঘর্ষ বিরতি। আমি শুনে নেব শুরুতেই কি বলেছেন বিক্রম মিস্ত্রি। The Director General of Military Operations of Pakistan called the Director General of Military Operations of India at 15:35 hours earlier this afternoon. It was agreed between them that both sides would stop all firing and military action on land and in the air and sea with effect from 1700 hours Indian Standard Time today. Instructions have been given on both sides to give effect to this understanding. The Directors General of Military Operations will talk again on the 12th of May at 1200 hours. Thank you. যে পাকিস্তান গত কয়েকদিন ধরে টানা এসকালেশন চালিয়ে গেছে, নির্দিষ্টভাবে ভারতের সীমানার মধ্যে ঢুকে একদিকে যেমন যে ভারতের সিভিল অর্থাৎ ভারতের জনপদ সেগুলোকে টার্গেট করে ড্রোন এবং মিসাইল হানা চালিয়ে গেছে, রিলিজিয়াস ইনফ্রাস্ট্রাকচারগুলোকে টার্গেট করে গেছে, মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারকে টার্গেট করে গেছে। এই সমস্ত আক্রমণ প্রতিহত করে গেছে ভারতের বাহিনী। যদিও বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, বেশ কিছু সাধারণ মানুষ তাদের প্রাণহানি হয়েছে পাকিস্তানের এই কাপুরুষোচিত হামলায়, এবং ভারত তার প্রত্যুত্তর দিয়েছে, খুব কড়া প্রত্যুত্তর ভারতের কাছ থেকে পাকিস্তান পেয়েছে, কিন্তু ভারত সেটাকে একদম মেজার্ড নন এসকালেটরি স্ট্রাইকের মধ্যেই সীমাবদ্ধ রেখেছে। এবং এরকম একটা জায়গায় দাঁড়িয়ে কূটনৈতিক দুনিয়ায় ভারত পাকিস্তানকে কার্যত এক্সপোজ করে দিয়েছে এবং যে কারণেই শেষ অবধি এই যুদ্ধবিরতির পথে যাওয়ার যে রাস্তাটা সেটা সুগম হলো। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে অশোক ভট্টাচার্য এবং রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অরিন্দম দত্ত। আমি প্রথমে অশোকদার কাছেই আসি। অশোকদা, যুদ্ধবিরতি ফাইনালি হলো এবং যে উত্তুঙ্গ উত্তেজনার একটা আবহ ছিল সেখানে দাঁড়িয়ে ফাইনালি যুদ্ধবিরতি। দেখুন, যুদ্ধ তো আমি আবারও বলছি, কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যুদ্ধ চান না। আমরাও যুদ্ধের পক্ষ নই, কংগ্রেস তো নয়, ভারতবাসীও নন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেউ আমাকে চোখ দেখিয়ে চলে যাবে, কেউ আমার নিরীহ মানুষদের বারে বারে মারবে, আর আমি চুপচাপ বসে থাকবো, প্রত্যাঘাত করব। এটাও ভারতবর্ষের শৌর্য বীর্যের পক্ষে কোনোদিন নয়। ভারতীয় সেনাদের আমাদের কুর্নিশ তারা যেভাবে মোকাবিলা করেছেন পাকিস্তানি জঙ্গিদের এবং পাকিস্তানের ওই অসভ্য সেনাবাহিনীর, তার জন্য আমরা বারবার কুর্নিশ জানাই। আমরা সরকারকে পূর্ণ সমর্থন দিয়েছিলাম,
সেনাবাহিনীকে পূর্ণ সমর্থন দিয়েছিলাম যে আপনারা যা অ্যাকশন নেবেন তাতে আমরা একদম নিঃশর্তভাবে চোখ বন্ধ করে ভারতবাসী হিসেবে রয়েছি। কিন্তু মৌপিয়া আজকে আবার প্রমাণ হয়ে গেল সকলে ইন্দিরা গান্ধী হতে পারেন না। দেশ আজকে একটা কংগ্রেস সরকারের এবং একটা ইন্দিরা গান্ধীর অভাব অনুভব করছে। আমেরিকা দাবি করছেন, ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে যুদ্ধ বিরোধীর মানে বিরতির যে সিদ্ধান্ত, মানে সিদ্ধান্ত আমার দেশেরও সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের নিয়ন্ত্রক ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা। নিয়ন্ত্রক কেন হবেন? মধ্যস্থতার নিয়ন্ত্রণ কি না, আছে? আজকে আমরা যেটা দাবি করেছি এই রকম একটা ঘটনা। অশোকদা, প্রথমত হচ্ছে এখনো পর্যন্ত এক সেকেন্ড, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি সেটা সত্য কি না, সেই এক সেকেন্ড শেষ করতে দাও প্লিজ, শেষ করতে দাও। প্রথমত সেটা কতটা সত্য, ঠিক কতটা তার ভূমিকা, এটা সম্পর্কে এখনো পর্যন্ত আমরা বিস্তারিত জানি না, নাম্বার ওয়ান। নাম্বার টু, ডেফিনেটলি ধরে নেওয়া যায় যে হ্যাঁ, মার্কো রুবিও তিনি দিল্লি এবং ইসলামাবাদে ফোন ঘোরাচ্ছিলেন, ডেফিনেটলি তার একটা ভূমিকা তাদের থাকতে পারে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ভূমিকাটা কি তারা এমনি নিলেন? ভারত কূটনৈতিক দুই দিক দিয়ে, এক হচ্ছে সামরিক পদক্ষেপে ভারত পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে যে ভারত এসকালেশন চায় না। আজকে সকালেও বিক্রম মিস্ত্রি যেটা দর্থহীন ভাষায় বলে দিয়েছিলেন যে আমরা কোনো রকম এসকালেশন চাই না, কিন্তু যদি পাকিস্তান এগুলো করতে থাকে তাহলে তো আমরা হাতে জাস্ট রসগোল্লা নিয়ে বসে থাকবো না, এবং সেই একদিকে সেই সামরিক পদক্ষেপ যেটা অত্যন্ত জোরালো ভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং ভারতের তরফ থেকে এই বার্তাটা দিয়ে দেওয়া হয়েছে যে নাও অনওয়ার্ডস যে কোনো সন্ত্রাসবাদী হামলাকে অ্যাক্ট অফ ওয়ার হিসেবে দেখতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, একমাত্র আজারবাইজান এবং তুরস্ক ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউকে, চীন, রাশিয়া প্রত্যেকে এটাকে মান্যতা দিতে বাধ্য হয়েছে যে ভারত এটা করছে, এটা অ্যান্টি টেরর অপারেশন করছে। সবাই ডিএসকালেশনের কথা বলেছে, সবাই ডিএসকালেশনের পরামর্শ দিয়েছে, কিন্তু কেউ এটাকে অস্বীকার করতে পারেনি যে এসকালেশনটা ভারতের তরফ থেকে হয়নি। আসলে একটা ঘৃণ্য জঘন্য হত্যালীলা চালানো হয়েছে, যার পরিপ্রেক্ষিতে ভারত তারা সন্ত্রাস বিরোধী একটা স্ট্রাইক করেছে। একেবারেই আমরা কোথায় এই এতগুলোর কথার কোথায় আমরা বিরোধিতা করছি বা দ্বিমত হয়েছি? কিন্তু আমাদের তো দুটো স্পষ্ট কথা ছিল, সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী আসুন, তিনি দেশের কর্ণধার, তিনি সর্বদলীয় বৈঠকে পৌরোহিত্য করুন, তিনি সবাইকে বলুন, এক নম্বর কথা। দু নম্বর, যেটা এই দাবি আজকেও আমরা করেছি দলের পক্ষ থেকে, সর্বভারতীয় কংগ্রেসের পক্ষ থেকে, অবিলম্বে সংসদের উভয় কক্ষের জরুরি অধিবেশন আহ্বান করুন। এই যে ডোনাল্ড ট্রাম্পের দাবি বা অন্যান্য যা কিছু ভেসে আসছে, সমস্তটা একদম তো ক্লিয়ার করা আমাদেরও জানার অধিকার আছে। দেশের এতগুলো বিরোধী দল যারা চোখ বন্ধ করে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ালেন, সরকারের পাশে দাঁড়ালেন, দেশের নিরাপত্তার প্রশ্নে চোখ বন্ধ করে মোদিকে সাপোর্ট করলেন, মোদিজি সংসদের অধিবেশন ডাকতে কেন 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 পিছিয়ে যাচ্ছেন? অসুবিধা কোথায়? কেন সর্বদলীয় বৈঠক তিনি এড়িয়ে যাচ্ছেন? এই প্রশ্ন করবো না? এক সেকেন্ড, আমি আসবো। আমি গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস এর মধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, আমি গ্রুপ ক্যাপ্টেন দাসের কাছে আসবো। গ্রুপ ক্যাপ্টেন দাস, আজকে যেভাবে সিজ ফায়ারের ঘোষণা করলেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি, এবং তিনি জানিয়ে দিলেন যে বিকেল 3:35-এ পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস তিনি ফোন করেছিলেন ভারতের ডিজিএমওকে, এবং তাদের আলোচনায় স্থির হয়েছে যে জল, স্থল, অন্তরিক্ষে কোনো রকম কোনো ফায়ারিং আর হবে না। বিকেল 5টা থেকে সিজ ফায়ার শুরু হয়ে গেছে এবং 12 তারিখ দুপুর 12টায় দুই ডিজিএমওর মধ্যে পরবর্তী বৈঠক। আমার এখানেই প্রশ্ন যে কালকে রাত, আজকে ইনফ্যাক্ট ভোর অবধি যে পাকিস্তান এরকম কাপুরুষোচিত হামলা চালিয়ে যাচ্ছিলই, এবং যেটাকে খুব কঠোরভাবে ভারত প্রত্যুত্তর দেয়, প্রত্যাঘাত করে, তারপর পাকিস্তানের এই যে ট্র্যাকে আসা, এটা তো একটা সামরিক শৌর্যের কাছেও ফাইনালি পাকিস্তানকে তাদের নত হতে হলো, এটা ধরে নেওয়া যেতে পারে। আমাদের সঙ্গে আর কে দাসের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি অরিন্দম বাবুর কাছে আসবো। অরিন্দম বাবু, আপনি কিভাবে দেখছেন? এটা কি একটা বড় কূটনৈতিক সাফল্য নয় অ্যাট দ্য সেম টাইম? প্রথমেই আমি আজকে একজন ভারতীয় হিসেবে আমাদের দেশের সেনাবাহিনীর প্রতি আমার শ্রদ্ধা জানাই, এবং সত্যি আপামর ভারতবাসীর মতো আজকে আমারও গর্বে বুক ফুলে যাচ্ছে যে আমাদের বীর সেনানীরা যে ভূমিকা পালন করেছেন এবং যে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে ভারত রাষ্ট্র হিসেবে, সেখানে আমার সত্যিই গর্ববোধ হচ্ছে। তার কারণ হচ্ছে ভারত কিন্তু যুদ্ধ চায়নি। ভারত প্রথম থেকেই, ভারতের অবস্থান
খুব পরিষ্কার। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার হয়েছে, ভারত আক্রমণ করেনি, ভারত প্রত্যাঘাত করেছে। এবং যদি আপনি দেখেন এই পাকিস্তানের ইতিহাস, স্বাধীনতার পর থেকে যতবার ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধ কিন্তু পাকিস্তান ভারতকে বাধ্য করেছে এই যুদ্ধে অবতীর্ণ হতে। এবারের ক্ষেত্রে পরিস্থিতিটা ঠিক সেরকম। পেহেলগাঁও থেকে শুরু করে তাদের, আমার যেটা মনে হয় আজকে ভারতের শুধু সামরিক ক্ষেত্রে তো ভারতের জয় বটেই, কারণ পর্যদস্ত হয়েছে পাকিস্তান সম্পূর্ণভাবে। কূটনৈতিক ক্ষেত্রেও কিন্তু পাকিস্তান আজকে একঘরে হয়ে গেছে। প্রথম কথা হচ্ছে যে পাকিস্তান কতকগুলো তাদের নীতি ছিল যুদ্ধ করার আগে, তারা কতকগুলো ভেবে রেখেছিল। প্রথম কথা হচ্ছে পেহেলগাঁওতে তারা যে ধর্মের ভিত্তিতে মানুষকে হত্যা করলো, সাধারণ মানুষকে, তাদের ওখানে লক্ষ্য ছিল যে ধর্মের ভিত্তিতে ভারতে একটা সমস্যা তৈরি করা। দ্বিতীয়ত, জেনেভা সম্মেলনের যে নীতি, যুদ্ধের নীতি, সেই নীতিকে সম্পূর্ণ বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে, যে কথা আপনি আপনার প্রতিবেদনের সময় বললেন যে সাধারণ সিভিলিয়ানদের তারা আক্রমণ করেছে। শুধু আমাদের দেশের সিভিলিয়ান না, কতটা নির্মম নির্লজ্জ হলে একটা রাষ্ট্র এই কাজ করতে পারে, তার নিজের দেশের মানুষকেও তারা ছাড়েনি, সাধারণ মানুষকে, যেখানে ভারত বিভিন্ন এয়ারপোর্টে। আমি আসবো আপনার কাছে। আমি ইতিমধ্যে গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস তিনি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। গ্রুপ ক্যাপ্টেন দাস, আপনার কাছে যে প্রশ্নটা আমি করছিলাম যে শেষ পর্যন্ত যে যুদ্ধবিরতি সম্ভব হলো, কোথাও কি পাকিস্তানকে এই বার্তাটা খুব কড়া করে দিয়ে দেওয়া হলো সামরিক দিক থেকে এবং কূটনৈতিক দিক থেকে, যেটা আমরা প্রথম থেকে দিয়ে আসছিলাম যে আমাদের রেসপন্সটা সেটা নন এসকালেটরি ইন নেচার, কিন্তু পাকিস্তান যদি এটা চালিয়ে যায় তাহলে ভালো রকম মাসুল দিতে হবে। এবং গতকাল রাতের পাক কাপুরুষিত হামলার পর আজকে আমাদের যে রেসপন্স, সেটাও কি এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো? একদমই যা বলেছো, একদম ইউ হ্যাভ হিট ইট অন দ্য হেড, নেল অন দ্য হেড। দেখো, ভারত কোনো সময় এসকালেশন চায়নি। ভারত যখন নাকি 22শে এপ্রিলে পাকিস্তান ব্যাক জঙ্গিরা পেহেলগামে আক্রমণ করে নিরীহ সিভিলিয়ানদের মেরেছিল, ভারত তার প্রত্যাঘাত করেছিল আগেনস্ট টেরর ক্যাম্পস, টেরর হেডকোয়ার্টার্স, যেখানে জঙ্গিদের প্রশিক্ষণ হয়, যেখানে জঙ্গিদের হেডকোয়ার্টার্স ছিল, যেখানে নিয়ন্ত্রণ হতো অ্যান্ড রিক্রুটমেন্ট হতো। তো আমরা সেখানেই খালি অ্যাটাক করে আমাদের ওগুলোকে ধ্বংস করেছি। কিন্তু আমাদের লক্ষ্য ছিল না মিলিটারি টার্গেটস, আমাদের লক্ষ্য ছিল না ইন্ডাস্ট্রিয়াল কি ইকোনমিক টার্গেটস। কিন্তু তারপরে কি হলো, পাকিস্তান তারপরে যে ভারতের উপরে আক্রমণ করলো, ওরা সিভিলিয়ান টার্গেটস, মিলিটারি টার্গেটসকে এনগেজ করেছিল। তো আমাদের কাছে উই হ্যাড দ্য রাইট টু রেসপন্ড, কেন কি ওরা মিলিটারি অ্যান্ড সিভিলিয়ান ইকোনমিক টার্গেটসকেও এনগেজ করেছিল। তো আমরা তখন রাইট টু রেসপন্ড করে আমরা পাল্টা ওদের জবাব দিয়েছি। এখন গতকাল থেকে আমরা দেখেছি পাকিস্তানের একাধিক আমরা এয়ারবেসকে আমরা হিট করে একাধিক জায়গায় আমরা ওগুলোকে নষ্ট করেছি। পাকিস্তান এই যুদ্ধ যদি কন্টিনিউ করতো, পাকিস্তান কিন্তু আর বেশি দিন টিকতে পারতো না। এখন যুদ্ধবিরাম ঘোষণা হয়েছে দু সাইড দিয়ে, ইটস ওয়েলকাম, নো ডাউট। কেন কি আমরা চাই না ক্ষয়ক্ষতি হোক, সিভিলিয়ান কোলাটারাল ড্যামেজ হোক, কেন কি দু দেশের জন্যই এটা আমি এখানেই আসবো। আজকেও যে একটু আগে যে ভারতীয় সেনাকর্তা রঘু আর নায়ার তিনি যে বক্তব্য রেখেছেন, সেখানেও বার্তাটা স্পষ্ট। তিনি কি বলেছেন একটু শোনাবো। Whilst we will be adhering to the understanding that has been reached today, that is the Indian Army, the Indian Navy, and the Indian Air Force, we remain fully prepared and ever vigilant and committed to defending the sovereignty and integrity of the motherland. Every misadventure by Pakistan has been met with strength, and every future escalation will invite a decisive response. We remain fully operationally ready to launch whatever operations may be required in defense of the nation. অর্থাৎ তিনি স্পষ্ট বুঝিয়ে দিলেন যে যদি পাকিস্তানের তরফ থেকে নতুন করে কোনো মিলিটারি মিসঅ্যাডভেঞ্চার হয়, সেটাকে পূর্ণ শক্তি দিয়ে যথাযথভাবে প্রত্যাঘাতের জন্য আমরা পুরো দস্তুর
প্রস্তুত রয়েছি। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে কৌস্তব বাগচি। কৌস্তব, আমি কয়েকদিন আগে তোমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেখছিলাম, যেখানে তুমি ইভেন তোমার ইচ্ছা প্রকাশ করছিলে যে যেদিকে গড়াচ্ছে পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে যদি তুমি সীমান্তে গিয়ে কোনো রকম তোমার অবদান রাখতে পারো সেজন্য তুমি আগ্রহী। ফাইনালি যুদ্ধবিরতি সেটা আজ 5টা থেকে শুরু হয়ে গেছে, এবং যেটা একদিকে সামরিকভাবে একটা বড় অ্যাচিভমেন্ট এবং কূটনৈতিকভাবে একটা বড় অ্যাচিভমেন্ট বলে মনে করা হচ্ছে, যে পাকিস্তানকে শেষ পর্যন্ত, যে পাকিস্তান আজকে সকাল পর্যন্ত অদ্ভুত একটা আচরণ করে যাচ্ছিল, অদ্ভুতভাবে কাপুরুষোচিত হামলা লাগাতার চালিয়ে যাচ্ছিল, তাদের অবশেষে ট্র্যাকে আনা গেল এবং এই যুদ্ধবিরতি সেটা সম্ভব হলো। কিভাবে দেখছো? দেখো মৌপিয়াদি, আমি যে আমার পোস্টটা ছিল সেটা প্রতিটা ভারতীয়র এই বিষয়টা, তাদের সবার যদি এই দেশের প্রতি দায়িত্ববোধ থাকে, সবারই এই বিষয়টা হওয়া উচিত। এবং আমার মনে হয়েছিল এই সংকট মুহূর্ত একটা, এই সংকটের একটা পরিস্থিতিতে ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে সবার এই উদ্যোগটা নেওয়া উচিত। কারণ আমরা তো আর যাই হোক সেই স্প্যানিশ সিভিল ওয়ারের এই 5th কলমের মধ্যে পড়ি না। আমরা সবার আগে দেশ, তারপর অন্য কিছু। দেশের যখন যুদ্ধ হচ্ছে তখন প্রশ্ন করব, কথা কি হলো তার প্রমাণ চাইবো, এইসবের মধ্যে তো আমরা অন্তত পড়ি না। আমাদের কাছে সবার আগে দেশ। এখন 7 তারিখ থেকে এই যে শুরু হয়েছে, প্রায় 100টার ওপরে টেররিস্টকে এলিমিনেট করা গেছে, 5খানা এয়ারবেস ধ্বংস হয়েছে। এমত অবস্থায় দাঁড়িয়ে পাকিস্তানের এমপিদেরকে পার্লামেন্টে দাঁড়িয়ে কাঁদতে হয়েছে। ওদের এক এমপি বলছে মোদির নাম নিতে আমাদের দেশের নেতারা ভয় পায়। তো এমত অবস্থায় পাকিস্তান হাতে পায়ে ধরে একটা জায়গায় এসছে যে কোনোভাবে সিজফায়ার, বারবার করে এটা বলা এটা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হচ্ছে, আমরা স্পষ্টভাবে বলছি এখানে কারোর মধ্যস্থতায় নয়, পাকিস্তান অ্যাপ্রোচ করা, পাকিস্তানের তরফ থেকেই সিজফায়ার চাওয়া হয়েছে। ভারতবর্ষ চিরকাল কোনোদিন ভারতবর্ষ এই ধরনের চরিত্র ভারতবর্ষের নয় যে ভারতবর্ষ আক্রমণকারী হিসেবে চিহ্নিত হয়েছে, বা ভারতবর্ষের কাছে কেউ যদি প্রাণ ভিক্ষা চায় ভারতবর্ষ এতটা নিষ্ঠুর নয়। তো পাকিস্তান প্র্যাকটিক্যালি আজকে ভারতবর্ষের কাছে নিজেদের প্রাণ ভিক্ষা চাইছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বরাবর আমাদের যে কথাগুলো বলেছি সেখানে, যে এই যে আজকে যদি কোনো চুক্তি হয় দ্যাট উইল বি অন ইন্ডিয়াস টার্মস, এরকম ব্যাপার না যে পাকিস্তানের টার্মসে হবে। আজকে এই একটা পরিস্থিতিতে যেখানে আমরা অতীতে দেখেছি যে যখন 26/11 হামলা হয়েছে তারপরে শান্তি বৈঠক হয়েছে, হ্যাঁ, যখন দিল্লিতে ব্লাস্ট হয়েছে তারপরে শান্তি বৈঠক হয়েছে। বর্তমান সরকার যে মজবুর সরকার নয়, মজবুত সরকার, সেই নিদর্শন এই সরকার রেখেছে। এবং অতীতে যে জিনিস আমরা দেখেছি বারংবার, যে ভারতবর্ষের সর্বদলীয় বৈঠকে তোমার প্রধানমন্ত্রী কেন পালিয়ে যাচ্ছে ভাই? মজবুর যদি না হয়ে থাকে, কোন মজবুরি আছে? বাইরে আছে বলেনি, বাইরে আছে তো অসুবিধা হবে মধ্যখান থেকে কথা বললে। আমি বলছি এই সব বিষয়তে যে প্রধানমন্ত্রীকে থাকতে হবে এই বিষয়ে কোনো প্রধানমন্ত্রী সরকারের তরফে প্রতিনিধি আছে, দ্যাট ইজ এনাফ। প্রধানমন্ত্রী দেশের এই মুহূর্তে এই জন্য সমস্যাটা হচ্ছে মৌপিয়াদি, ওই জেনারেল এমিলো মোলা ওই স্প্যানিশ সিভিল ওয়ারের সময় কয়েনেজটা ছিল, যারা ফ্র্যাঙ্কো সিম্পাথাইজার ছিল সেই সময়তেই টার্মটা কয়েনেজ হয়েছিল 5th কলম বলে। যারা চিরকাল এই যে দেশের মধ্যে 5th কলম ইজ আ কনসেপ্ট, এই কনসেপ্টটা 5th কলম হচ্ছে যখন দেশ কোনো সংকট মুহূর্তের কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে, এই 5th কলম বলে বস্তু চেয়ারা চিরকাল দেশের মধ্যে প্রশ্ন তৈরি করবে, এটা কেন হলো, ওইটা কেন হলো। 5th কলামের মধ্যে এবার অন্তত বিরোধীদের যদি আমরা অবস্থান দেখি, কংগ্রেস বাদ দাও, তৃণমূল কংগ্রেস বাদ দাও, আপ বাদ দাও, অখিলেশ যাদব থেকে শুরু করে ওমর আবদুল্লাহ থেকে শুরু করে আসাদুদ্দিন ওয়াইসি থেকে শুরু করে এমন কোনো বিরোধী দল নেই যারা ইররেসপন্সিবল একটা আচরণ করেছে। সবাই এককাট্টা হয়ে সরকারের পাশে দাঁড়িয়েছে। মৌপিয়াদি সেভ এন্ড অ্যাকসেপ্ট কিছু বামপন্থী সংগঠন এবং তাদের কিছু উৎকোছাটকা নেতা, তাদের যে বিভিন্ন সময় তাদের যে বক্তব্য, সেটা সম্পূর্ণরূপে তো এদেরকে 5th কলম ছাড়া কিছু বলা যায় না। যেভাবে বিভিন্ন সময় প্রশ্ন তুলেছে, যুদ্ধ বন্ধের যেভাবে ডাক দিয়েছে, যেভাবে এমন করছে যেন তার নিজের বাড়ির লোক মারা যাচ্ছে, তারা যে এমন কান্নাকাটি শুরু করেছে, এই সমস্ত লোকজনকে তারপরে কবির সুমনের মতন কিছু এলিমেন্ট, যাদের মনে হচ্ছে এই দেশে থাকাটা তাদের আর গা নাকি ঘিন ঘিন করছে, এই যে ড্রোন গুলো যাচ্ছিল, মিসাইল গুলো যাচ্ছে, এর সাথে বেঁধে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই সমস্ত লোকজন, এই এলিমেন্ট গুলোকে, যারা দেশের সংকটের পরিস্থিতিতে যারা দেশের বিরুদ্ধে প্রশ্ন তুলছে। কাটা ছেঁড়া করার, প্রশ্ন করার হাজারো সময় আছে। লর্ড অ্যালফ্রেড টেনিসন দি চার্জ অফ দি লাইট ব্রিগেড একটা ইনস্ট্যান্স, ব্যাটল অফ বেলাকাবা চলছে, ব্রিটেনের আর্মি খুব অল্প রাশিয়ান ফোর্সের সাথে লড়তে হচ্ছে, সেই সময় আর্মি জেনারেল বলেছিল এটা প্রশ্ন করার সময় নয়, there is but to do and die, there is not to question why। এই ওয়াই এর প্রশ্নটা আমরা এখন যদি না করে, এটা যদি আমরা পরে করি, আজকে ভারতবর্ষ এরকম একটা পজিশনে যেখানে পাকিস্তান হাতে পায়ে ধরছে,
উল্টো দিকে দুঃখের বিষয় হচ্ছে ভারতবর্ষেরই বেশ কিছু মানুষ তারা প্রশ্ন করছে। আমরা এই তর্ক বিতর্ক কাটা ছেঁড়া কেন কি বৃত্তান্ত, কতজন মরলো কতজন বাঁচলো, কার পিসামশাই মারা গেল কার নিজের মেসোমশাই মারা গেল, এগুলো নিয়ে পরে কথা। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সংকটের পরিস্থিতিতে দেশের সাথে থাকা, আমি মনে করি সমস্ত রাজনৈতিক দলের দলমত নির্বিশেষে তাদের উচিত যে এই সংকটের মুহূর্তে অন্তত দেশের পাশে থাকা। আমি আসবো, আমি একটু শুনে নেব কর্নেল সোফিয়া কুরেশি, তিনি আজকে ভারতের তরফ থেকে যে অ্যাকশন নেওয়া হয়েছে সেই সম্পর্কে কি বলেছেন। इंडियन आर्म फोर्सेस ने पाकिस्तान को बहुत भारी नुकसान पहुंचाया, उनके मिलिट्री इंफ्रास्ट्रक्चर्स को, चाहे वो लैंड एसेट्स हो या फिर उनके एयर एसेट्स। यही नहीं, इंडियन आर्म फोर्सेस ने पाकिस्तान की एयरफील्ड्स स्कर्दू, जकोबाबाद, सरगोदा और बुलारी को बहुत नुकसान पहुंचाया। इसके अलावा पाकिस्तान के एयर डिफेंस सिस्टम, रडार सिस्टम, उनको भी एयर स्पेस में अनटेनेबल किया। यह भी बताना चाहती हूँ कि लाइन ऑफ कंट्रोल के पास पाकिस्तान के कमांड एंड कंट्रोल, लॉजिस्टिक इंस्टॉलेशन और उनके मिलिट्री इंफ्रास्ट्रक्चर, मिलिट्री पर्सनल का इतना भारी नुकसान हुआ कि पाकिस्तान की ऑफेंसिव व डिफेंसिव कैपेबिलिटी को नष्ट कर दिया गया। अंत में मैं फिर से ये बात दोहराना चाहूंगी, इंडियन आर्म फोर्सेस पूरी तरह से तैयार है, सतर्क है और भारत की संप्रभुता और अखंडता की रक्षा के लिए पूरी तरह से कमिटेड है। धन्यवाद, जय हिंद। আমি আবারও চলে যাব গ্রুপ ক্যাপ্টেন আর কে দাসের কাছে। গ্রুপ ক্যাপ্টেন দাস, এই যে আজকে গ্রুপ ক্যাপ্টেন দাসের কাছে আমি পরবর্তীকালে আসবো, আমি অরিন্দম বাবুর কাছে আসবো। অরিন্দম বাবু, কোথাও এই যে আজকে যে কর্নেল সোফিয়া কুরেশি যেটা বললেন যে পাকিস্তানের মিলিটারিকে যথেষ্ট ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, তাদের উপর তাদের বড় মাসুল দিতে হয়েছে, সেটার জন্যই কি ফাইনালি সুর নরম করতে বাধ্য করলো? এটা তো একটা প্রধান কারণ আমরা গত কয়েকদিন যাবৎ ভারতীয় সেনারা যে প্রত্যাঘাত করেছেন এবং তাদের একের পর এক ড্রোন থেকে মিসাইল তারা ভারতীয় সৈন্যরা যেভাবে ধ্বংস করেছেন, অথচ তারা যুদ্ধের নিয়ম মেনে পাকিস্তানের কোনো সিভিলিয়ানের ওপর অ্যাটাক করেননি। পাকিস্তান খুব পর্যদস্ত হয়েছে। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা আমরা সকলেই জানি অত্যন্ত খারাপ। এহেন পরিস্থিতিতে পাকিস্তান কিছুটা যেন ওই ৭১-এর মতো সারেন্ডার না করলেও এটাকে একটা শর্ট অফ সারেন্ডারই বলা যায়। তারা আমি যেটা বলছিলাম যে এখানেই কোথাও দাঁড়িয়ে যে কূটনৈতিক প্রেশারটা, কারণ পাকিস্তানের কি এক্সপেকটেশন ছিল যে চীন হয়তো সাপোর্ট দিয়ে দেবে, তাদের এক্সপেকটেশন থেকে থাকতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো কিছুটা সাপোর্ট দিতে পারে। এই যে এক্সপেকটেশনগুলো ছিল, এমনকি মধ্য এশিয়ার একাধিক দেশের কাছ থেকে তাদের যে এক্সপেকটেশন ছিল, সেটাকে যে ভীষণ এফেক্টিভলি তাদের হতাশ করা গেছে এবং শুধুমাত্র আজারবাইজান আর তুরস্ক তাদের সাহায্য নিয়ে যে ভারতের সঙ্গে তারা লড়াই চালিয়ে যেতে পারবে না, এই বিলম্বিত বোধোদয়টাও কি এর একটা কারণ? ডেফিনেটলি। দেখুন, ভারতের কিন্তু অবস্থান খুব পরিষ্কার আন্তর্জাতিক দুনিয়ার কাছে, যে ভারতের বক্তব্য পুরো যে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি, এবং এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা যে ভারত করেছে এটা কিন্তু আন্তর্জাতিক দুনিয়া সেটা দেখেছে যে ভারত কোনো সিভিলিয়ানকে সেখানে অ্যাটাক করেনি। অন্য কোনো মানে পাকিস্তান বারবার যুদ্ধের সমস্ত, আমি যেটা আগেও বললাম, যে টেরর আউটফিট গুলোর যে ঘাঁটি এবং যে একদম টেররিস্ট ইনফ্রাস্ট্রাকচার, সেটা পুরো তথ্য প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছে ভারত। একদম পাকিস্তান অনেক ফেক নিউজ তারা দিয়েছে বিভিন্ন সময়। এবং মাসুদ আজহারের ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা নিয়ে নিশ্চয়ই আন্তর্জাতিক দুনিয়ায় একমাত্র পাকিস্তান ছাড়া আর কেউ কাঁদতে বসবে না। আমরা যদি দেখি যে ড্যানিয়েল পার্লের ঘটনা, যে ড্যানিয়েল পার্লের কি নৃশংস হত্যা হয়েছিল, যেটা গোটা বিশ্ব এখনো পর্যন্ত সেটা মনে করলে আঁতকে ওঠে, তার সঙ্গে জড়িত সে খতম হয়েছে এই স্ট্রাইকে। তো এগুলো ডেফিনেটলি ভারত একদম। আপনার সূত্র ধরে একটা কথা বলি, এক সেকেন্ড আসবো। পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট ইমরান খান তিনি তো পরিষ্কার স্বীকারই করেছেন যে পাকিস্তান এমন একটা দেশ, উনি নিজে প্রধানমন্ত্রী হয়ে স্বীকার করেছেন যে একটা টেররিস্ট সংগঠন যদি তাকে কোনোভাবে একটু দমিয়ে রাখা যায়, আর একটা টেররিস্ট মতো।
তুমি বলছিলে না মাসুদ আজহার মারা যাওয়ার পরে কান্নাকাটির মাসুদ ব্যাপারটা আজহার এখানে বহু মাসুদের ফ্যামিলি, মাসুদ আজহার মারা যায়নি, মাসুদ মানে মাসুদ আজহারের সরি family মাসুদ এবং আজহারের তার ফ্যামিলি closest, হ্যাঁ। ওই রফ টফ শুরু করে ওরা যারা আছে ওই মারা যাওয়ার পরে কান্নাকাটি এখানে বহু লোক করেছে, ডিএসকেলেশন করে এমন করছে যেন ওদের পরিবারের কেউ মারা গেছে, যা শুরু করেছে এখানে। তো এই জিনিসগুলো এখানে প্রচন্ড ভাবে চলেছে। আর এইমাত্র ইমরান খানের একটা প্রসঙ্গ উঠলো, আমি জানি না সত্যি বা মিথ্যে, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া একটা নিউজ ঘুরে বেড়াচ্ছে, তাদের পাকিস্তানের প্রধানমন্ত্রী এমন ভাবে এসে জেলে অত্যাচারিত হয়েছে, তার ফলে নাকি ইমরান খানের মৃত্যু হয়েছে। আমি জানি না এখন সেটা কোনো কনফার্মেশন পাওয়া যায়নি, এবং যেভাবে যদি ফেক সেটা নিউজ সত্যি হয় আমাদের জন্য এটা খুব বড় একটা দেশ তাদের নিজের প্রাক্তন প্রধানমন্ত্রীকে জেলের মধ্যে এই অবস্থা করে, তারা আবার যেহেতু এটা সম্পর্কে বিন্দুমাত্র কনফার্মেশন কোনো এন্ড থেকে যেহেতু নেই, তাই আমি এই আলোচনাটা থেকে এখন বিরত থাকারই পরামর্শ দেব কৌস্তব। তো অশোকদা, এটা কি অস্বীকার করতে পারেন যে আজকেও ফাইনালি আমরা যদি দেখি যে ভারত এখানে যে অ্যাডভান্টেজের জায়গাটা বরাবর রাখতে পেরেছে, মরালি স্ট্রং থেকেছে, ডিপ্লোম্যাটিক্যালি স্ট্রং থেকেছে, এবং মিলিটারি অ্যাসপেক্ট থেকেও স্ট্রং থেকেছে, শৌর্যের দিক থেকেও স্ট্রং থেকেছে, যার নিট ফল হচ্ছে আজকের এই সিজফায়ারে বাধ্য করা পাকিস্তানকে। দেখুন, ভারতীয় সেনানী রোগ এলিমেন্টের মতো আচরণ করছিল গত কয়েকদিন ধরে। ভারতীয় সেনানীদের আমরা কুর্নিশ জানাই, আবার বলছি, মানে আমরা গর্ববোধ করি। আপনারা দেখেছেন গতকাল সারা দেশ জুড়ে ভারতীয় সেনানীদের সমর্থনে আমরা মিছিল করেছি। আমরা এই কটা দিন সমস্ত রাজনৈতিক কর্মসূচি বাতিল করে দিয়েছি, বিরত থেকেছি। এটা নিয়ে কোনো প্রশ্ন নেই, ভারতীয় সেনা বুঝিয়ে দিয়েছে তারা কি পারে, মনে করলে অনেক কিছু করতে পারেন। এবং আমরা কোথাও নিরীহ মানুষদের উপর আঘাত আনিনি পাকিস্তানের। আমরা বেছে বেছে জঙ্গি ঘাঁটিগুলোর উপর আঘাত এনেছি। আমরা বেছে বেছে পাকিস্তান যেখান থেকে এই ধরনের ঘৃণ্য কাজগুলো করছিল সেগুলোকে আমরা ধ্বংস করে দিয়েছি, ভারতীয় সেনারা ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আমাদের কথা হচ্ছে যুদ্ধবিরতি হয়েছে, যুদ্ধ কে চায় বলুন তো? আমরা কি ভারত যুদ্ধ চেয়েছে? চায় নাই তো। কোনো সভ্য মানুষ যুদ্ধ চায় না, যুদ্ধ মানবতাকে এগিয়ে নিয়ে যেতে পারে না। কিন্তু আমরা বলছি যুদ্ধবিরতি হয়েছে, এরপরে একটা সর্বদলীয় বৈঠক ডাকুন, প্রধানমন্ত্রী উপস্থিত থাকুন, সমস্ত বিরোধী দলকে কনফিডেন্টে নিন। আমরা আজকে লিখিতভাবে জানিয়েছি, মানে দাবি করেছি। এবং 2 নম্বর কথা, সংসদের উভয় কক্ষের জরুরি অধিবেশন আহ্বান করুন। দেখুন, পাকিস্তানে এই ধরনের ব্যাপার, সেখানেও সংসদ চলছে, আমাদের সংসদের একটা জরুরি অধিবেশন আহ্বান করতে ক্ষতি কি? পাকিস্তানের সঙ্গে তুলনা করবেন না। আমি বলছি আমার দেশের পাকিস্তানে কি চলছে আমি বলছি পাকিস্তান, প্লিজ পাকিস্তানের মধ্যে যেটা চলে সেটা। একটু আগে তো কৌস্তব বলছিল, আমরা সবাই দেখেছি তাদের সাংসদ কাঁদছে। আমি বলতে চাইছি অন্য কথা, আমি বলতে চাইছি সংসদে, পাকিস্তানের সংসদে আমি ডেফিনেটলি কোন দেশের সংসদ তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আদৌ পাকিস্তানের সংসদের কোনো ভূমিকা রয়েছে? পাকিস্তানের যে নির্বাচিত সরকার তারা তো হাতের পুতুল। হাউ ক্যান ইউ ইভেন কম্পেয়ার? না আমি কম্পেয়ার করছি না, আমি বলছি যে মানে সে একটা দীর্ণ শীর্ণ সেখানে চলছে। আমি বলছি আমার দেশের একটা সংসদের উভয় কক্ষের অধিবেশন অসুবিধা কোথায়? একটা জরুরি অধিবেশন হবে না? এইরকম একটা মানে অগ্নিগর্ভ পরিস্থিতি, দেশ জাতি সংকটে, সবাই আমরা ঐক্যবদ্ধ, একটা অধিবেশনের ক্ষতি কি? অশোকদা সেদিনই একজন বলছিলেন, একজন প্রাক্তন সেনাকর্তা বলছিলেন যে পাকিস্তানের এই প্রবলেমটা তো আজকের নয়, এবং কাশ্মীরেও যে পাকিস্তানি মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা তাদের যে ক্রমাগত অ্যাক্টিভিটি, সেটাও আজকের নয়, সেটাও 4 দশক ধরে চলছে একেবারেই। সেখানে দাঁড়িয়ে প্রথম প্রত্যাঘাতটা আমরা কবে করলাম? 2016-এ সামরিক দিক দিয়ে যদি দেখি। দেখুন, পাকিস্তানের উপর প্রত্যাঘাত তো কাশ্মীর বাদ দিন, অন্যদিকে তো প্রথম নয়। প্রত্যাঘাত তো সিধে হয়ে গেল, পাকিস্তান সুরসুর করে 4 দিনের মাথায় এসে যুদ্ধবিরতি করছে। দেখুন, এয়ার বেস ধ্বংস হয়ে গেছে, একের পর এক এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়ে গেছে। আরে এটা তো নতুন কিছু নয়, নিয়াজির মতন মানুষকে কান ধরে সারেন্ডারের বাধ্য করা হয়েছে। সেটা সবাই মনে রেখেছে, এটা কি নতুন কোনো কিছু নাকি? ইন্দিরা গান্ধী সেই দার্ঢ্য, সেই শৌর্য, আমেরিকার 7ম নৌবহরকে বঙ্গোপসাগরের উপকূল থেকে 26/11 পর কি হয়েছিল? তাড়িয়ে দিতে বাধ্য হয়েছিল। 26/11 পর আমরা কোন সামরিক পদক্ষেপ নিয়েছিলাম কিছু ডসিয়ার বিনিময় করা ছাড়া? দেখুন, একটা কথা বলছি, 26/11 পরে আপনি যদি বলেন প্রত্যাঘাত হয়নি, সেটা ঠিক, কিন্তু কূটনৈতিকভাবে ভারত চলেছে এবং কিছু কিছু সময় তো থাকে। আচ্ছা বলুন তো, মাসুদ আজহার নিয়ে এতক্ষণ আলোচনা করছিলেন, সে মাসুদ আজহারকে তো উপহার দেওয়ার মতন উপহার দিয়ে এসেছিলেন এই এনডিএ সরকারের মন্ত্রী কান্দাহার অপহরণের পরে। কেন? পরিবেশ পরিস্থিতি বাধ্য করেছিল।
এমন তো নয় যে মাসুদ আজহারকে সেভ করেছিলেন। আমি একটু কৌস্তবের কাছে আসবো। ভ্যালিড পয়েন্ট কৌস্তব, যে আমরা তো দেখেছিলাম যে কান্দাহার বিমান ছিনতাইয়ের সময় সেই মাসুদ আজহার সহ বেশ কিছু জঙ্গি তাদের ছাড়তে হয়েছিল, এবং সে কান্দাহার বিমান ছিনতাইয়ের সঙ্গে যুক্ত এমন জঙ্গিও খতম হয়েছে এবারের স্ট্রাইকে। দেখুন, সেখানে দেশের বহু মানুষের জীবনের প্রশ্ন ছিল, দ্যাট ইজ এ ডিফারেন্ট পার্সপেক্টিভ। তাদের পরিবার, গোটা পরিবারকে খতম করে, এই প্রত্যেক কটা টেররিস্ট হ্যান্ডলার্স থেকে শুরু করে প্রত্যেক কটা তাদের ঘাঁটি খতম করে ভারতবর্ষ, এই সরকার স্পষ্টত এটা তো বুঝিয়ে দিয়েছে যে তারা কোনোভাবে কোনো কিছুর কাছে নতি স্বীকার করবে না। এবং অতীতে এই যে একটা আফসোসের জায়গা, আমি তো বারংবার বলি যে এটা একটা মারাত্মক আফসোসের জায়গা, যে কোনো একজন সন্ত্রাসবাদীকে তুলে দিতে হচ্ছে কারোর হাতে। এটা তো সরকার মানে চূড়ান্ত একটা পরিস্থিতি না থাকলে হয় না। আলটিমেটলি এই আফসোসের জায়গাটা এই গোটা তার পরিবারকে নিকেশ করে এই সমস্ত এই আজকে যে 7 তারিখ থেকে যে অপারেশন ভারতবর্ষ চালিয়েছে, অপারেশন সিঁদুরের মাধ্যমে, এই অনেকটা আফসোস আমরা ঘোচাতে পারলাম। এবং আমরা নিদর্শন রাখতে পারলাম যেভাবে, দেখুন একটা জিনিস, পাকিস্তান কিন্তু তাদের সিভিল এভিয়েশনকে সামনে গার্ড হিসাবে রেখেছে। কালকে পাকিস্তানের একজন মন্ত্রী বলেছেন, সে বলেছেন যে আমাদের সেকেন্ড লাইন অফ ডিফেন্স হচ্ছে মাদ্রাসার বাচ্চারা। ভারতবর্ষ কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে, মানবতার জায়গাগুলোকে তারা এমন এমন সিচুয়েশন সৃষ্টি করেছে যেখানে ভারতবর্ষের তরফ থেকে একটু ভুল চুক হলেই বলবো এই দেখো ভারতবর্ষ মানবতা বিরোধী, ভারতবর্ষ ওয়ার ক্রাইম করলো। কিন্তু ভারতবর্ষ প্রথম থেকে যদি দেখেন যে যেই জায়গাগুলোতে অ্যাটাক করেছে প্রথমে নিখুঁত ভাবে শুধু জঙ্গি ঘাঁটিগুলোর উপরে, পাল্টা যখন রিটালিয়েট করার সময় পাকিস্তান যেটা করলো সেটা হচ্ছে ভারতবর্ষ সিভিলিয়ানদের উপরে হামলা করলো, আর্মি ঘাঁটির উপরে হামলা করলো। পাকিস্তানে দেখা যাচ্ছে যে যখন ওই যে মৃত জঙ্গিদের যখন ডেড বডির মিছিল যাচ্ছে, সেখানকার ছাড়া সেনা বা হচ্ছে কি ওখানকার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তারা সেলাম করছে, তারা সেলিউট করছে, তাদের শেষকৃত্যে তারা উপস্থিত থাকছে। উল্টো দিকে আবার দেখুন ভারতবর্ষ ওই পাল্টা রিটালিয়েশনের পরে যখন ভারতবর্ষ কি করলো, যখন ওরা মিসাইল অ্যাটাক করা হচ্ছে ভারতবর্ষ শুধু নিজেদেরকে ডিফেন্ড করছে। আমি মানসিকতার তফাৎটা বলছি, সেই জায়গা থেকে এত কিছু করার পরেও, এত রেস্ট্রিক্টেড একটা ওয়ারের মধ্যে যাওয়ার পরেও ভারতবর্ষ আজকে এমন পরিস্থিতি পাকিস্তানের তৈরি করেছে যে কাঁদতে হচ্ছে, হাতে পায়ে ধরার মতো। অরিন্দম বাবুর কাছে প্রশ্ন, যেটা কৌস্তবু বলছিল যে এক হচ্ছে পাকিস্তান যে কৌশলটা, যে কূট চালটা করছিল, যে একই সঙ্গে তারা প্রভোগ করছে, তারা ড্রোন মিসাইল হামলার জন্য পাঠাচ্ছে, এয়ার ডিফেন্স সিস্টেম যখন অ্যাক্টিভেটেড হচ্ছে দেখা যাচ্ছে যে সেখানে ইনক্লুডিং আন্তর্জাতিক উড়ান তারা সেখানে সিভিল অ্যাভিয়েশনকে চালু রাখছে যাতে সেটাকে ঢাল হিসেবে রাখা যায়। সেই জায়গাতে দাঁড়িয়ে সম্পূর্ণ প্রিসিশনের সঙ্গে তাদের মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার সেগুলোতে, এবং সেটাও হচ্ছে মেজার্ড এবং নন এসক্যালেটরি, জাস্ট প্রত্যুত্তর রেসপন্সিভ ওয়েতে, সেইখানে সেটাকে জারি রাখা, এবং যে এত মিস ইনফরমেশন পাকিস্তানের তরফ থেকে দেওয়া হচ্ছে সেগুলোকে প্রত্যেকটাকে তথ্য দিয়ে ছবি দিয়ে কাউন্টার করা, এবং সব মিলিয়ে কালকে বিক্রম মিস্ত্রি একটা খুব সিগনিফিকেন্ট কথা বলেছিলেন যে পাকিস্তান আসলে আমাদের বিভাজন করতে চাইছে, আমাদের বিভাজন করে তাদের ফায়দাটা নিতে চাইছে, যেটা পহেলগাঁও হামলা ইটসেলফ থেকে স্পষ্ট। এবং তারা অভিযোগ করছে যে ধর্মীয় স্থান, সেখানে বলে দিয়েছিলেন যে আমাদের দেশের যে স্টেট ফার্স্ট ইউনিটি সেটাই হচ্ছে পাকিস্তানের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই এত কিছু ফ্যাক্টরের কাছেই কি সেসব দিয়ে মাথা মাথা হলো পাকিস্তানকে? একদম ঠিকই বলেছেন আপনি, যে কূটনৈতিক ক্ষেত্রে ভারতের জয়টা কোনখানে জানেন? পাকিস্তানকে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত এক্সপোজ করতে পেরেছে। প্রথম কথা যে কথাগুলো আপনি বললেন, যে জেনেভা অ্যাকর্ডের পুরোপুরি তাকে লঙ্ঘন করেছে পাকিস্তান, যেখানে একজন মানে পাকিস্তান সংসদের যখন একজন দায়িত্বশীল সদস্য বলেন যে আমাদের সেকেন্ড লাইন অফ হচ্ছে মাদ্রাসার বাচ্চা ছেলেমেয়েরা, যেখানে একেবারে পরিষ্কার বলা আছে জেনেভা অ্যাকর্ডে যে বাচ্চাদের সিভিলিয়ানদের যুদ্ধে ব্যবহার করা যায় না, সেখানে তারা ব্যবহার করছে, এবং সেটা কিন্তু ভারত এক্সপোজ করতে পেরেছে। তারা যে ঢাল হিসেবে সিভিলিয়ানদের ব্যবহার করছে, যেটা যুদ্ধের সম্পূর্ণ যুদ্ধ নীতির বিরোধী, সেটা তারা করেছে, ভারত সেটাকে এক্সপোজ করতে পেরেছে। তারা ধর্মীয় বিভাজন ভারতে করতে চেয়েছিল, সেই পাহেলগাঁও থেকে শুরু করে তারা যখন বিভিন্ন ধর্মীয় স্থানে আক্রমণ করেছে, তারা কালকে পাকিস্তানের বিভিন্ন, এবং অফিসিয়ালি পাকিস্তান থেকে বলা হচ্ছে যে ভারতীয় সোলজাররা নাকি ওই গুরুদ্বারে আক্রমণ করেছে। এই যে মিথ্যা তথ্যগুলো তারা যে পরিবেশন করছিল, ভারত তার প্রত্যেকটার জবাব শুধু দিয়েছে তাই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তানের মুখোশটাকে খুলে দিয়েছে। ফলে কূটনৈতিক ক্ষেত্রে এটা একটা বিরাট জয় বলে আমার মনে হয়। অশোকদা দেখুন, একেবারে সঠিক কথা। ভারতীয় সেনাদের মানে
পরিসীম তারা বীরত্ব দেখিয়েছেন, এবং কূটনৈতিক ক্ষেত্র বলুন, কূটনৈতিক ক্ষেত্রে যে সামরিক ক্ষেত্র বলুন, ইন্টেলিজেন্সের কথা বলুন, এই কটা দিনে মানে আমরা মানে সত্যি ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা বলতে গর্ব অনুভব করছি নতুন করে। কিন্তু মৌপিয়া এটাও তো দেখলাম, মানে বাবার মৃত্যুর পর ছেলেমেয়েরা সম্পত্তি ভাগাভাগি করে দেয়, কিন্তু অন্তত মানে কাজটা মিটতে দেয়, যে মানে পারলৌকিক কাজটা। আমরা এটা দেখলাম, এই এত কিছু চলছে, তার মধ্যে তো এটাও দেখলাম একজন ব্যবসাদার তিনি অপারেশন সিন্দুরের ট্রেডমার্কের জন্য আবেদন করলেন, পরে আবার চাপে পড়ে ফিরিয়ে নিলেন। আমরা এটাও দেখলাম নির্লজ্জের মতন কেউ কেউ অপারেশন সিন্দুরের বিজ্ঞাপন দিয়ে বিহারে ভোট প্রচার করতে গেল মোদিজির ছবি দিয়ে, এটাও দেখলাম। আপনাদের দেখিনি, হ্যাটসঅ্যাপ, অন্তত আপনাকে হ্যাটসঅ্যাপ, আপনার চ্যানেলকে হ্যাটসঅ্যাপ। এই বাংলার চ্যানেলগুলো এবং ভারতবর্ষের বিভিন্ন চ্যানেল শুধুমাত্র টিআরপির ব্যবসা করতে গিয়ে ফেক নিউজ ছড়িয়ে ভারতীয় সেনাবাহিনীকে অপমান করলেন, 150 কোটি ভারতবাসীর আবেগ নিয়ে ছেলে খেলা করলেন। এটাও তো আমাদের পক্ষে মানানসই হয় না। আমাদের সময় একদম শেষ, এখানেই শেষ করতে হবে। সামরিকভাবে, কূটনৈতিকভাবে, নৈতিকভাবে ভারতের বিরাট সাফল্য। 5টা থেকে শুরু হয়ে গেছে যুদ্ধবিরতি। ভারত অহিংসায় বিশ্বাস করে। আমাদের দেশের আত্মায়, আমাদের দেশের দর্শনে কোথাও হিংসার জায়গা নেই। কিন্তু তার মানে এই নয় যে আমাদের দেশের সুরক্ষা, আমাদের দেশের সার্বভৌমত্ব, সেখানে যদি একটা আঁচড়ও ফেলার চেষ্টা করা হয় তাহলে আমরা জাস্ট হাত গুটিয়ে বসে থাকবো, এবং পাকিস্তান এবার বিলক্ষণ সেটা টের পেয়ে গেছে। 12 তারিখ দুপুর 12টায় ডিরেক্টরস জেনারেল অফ মিলিটারি অপারেশনস দুদেশের, তাদের মধ্যে আবারও বাক্যালাপের কথা। আমরা সবাই চাই যে আর নতুন করে এসকালেশন না হোক, কিন্তু একই সঙ্গে পাকিস্তানের জেনে রাখা উচিত যে যদি আবারও তারা কোনো রকম দুষ্টুমির চেষ্টা করে তাহলে ঠিক যেভাবে তাদের সামরিক মেরুদণ্ডটাকে একদিনে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তার থেকেও বড় কিছু তাদের জন্য অপেক্ষা করছে। আপাতত এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।